হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা যে প্যাসেজটা সলভ করব সেটা হচ্ছে কেমব্রিজ 20 টেস্ট 1 প্যাসেজ 2। প্যাসেজ 1 অলরেডি আপলোড করা হয়ে গেছে এবং এটার লিংক আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারো। প্যাসেজ 2 হাউএভার আমরা আজকে সলভ করব। প্যাসেজের টাইটেল দেওয়া আছে, টাইটেলটা আমরা পড়বো। টাইটেল হচ্ছে টু ব্রিটেন, মানে হচ্ছে কি ব্রিটেনে বা ব্রিটেন পর্যন্ত বা ব্রিটেনে নিয়ে যাওয়া হবে এরকম। ওকে, তো কি নিয়ে যাওয়া হবে, কি ব্রিটেন পর্যন্ত, সেটা বুঝতে হলে এই যে ছোট ছোট লেখা আছে, এইটা পড়তে হবে। এখানে লেখা আছে মার্ক রো ইনভেস্টিগেটস অ্যাটেম্পটস টু রিইন্ট্রোডিউস এলমস টু ব্রিটেন। ব্রিটেনে এলমস এ রিইন্ট্রোডিউস করতে হচ্ছে। এলমস হচ্ছে একটা বৃক্ষ আমার জানা মতে। তো এই বৃক্ষটার আবার কিভাবে ব্রিটেনে নিয়ে যাওয়া যায় সেই বিষয়েই হচ্ছে এই পেসেজে থাকবে। নাও প্যাসেজ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হলো এবং এটাই হবে, তুমি যদি টাইটেলটা পড়ো ইউ উইল গেট সাম আইডিয়া অ্যাবাউট দ্য প্যাসেজ। তারপর আমরা কোয়েশ্চন টাইপস দেখবো। 14 থেকে 18 পর্যন্ত হচ্ছে হুইচ সেকশন কন্টেন্স দ্য ফলোইং ইনফরমেশন, যার মানে হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং। ওকে, তারপর হচ্ছে ম্যাচ ইচ স্টেটমেন্টস উইথ দ্য কারেক্ট পারসন, এ বি অর সি, তার মানে হচ্ছে নেম ম্যাচিং অথবা ফিচার ম্যাচিং যেটাকে বলে। তারপরে আছে ফিল ইন দ্য গ্যাপস। খুব একটা কঠিন তা বলা যাচ্ছে না, কারণ ফিল ইন দ্য গ্যাপস আর নেম ম্যাচিং খুবই সহজ। কঠিন বলতে গেলে বলতে হয় শুধুমাত্র এইটারে প্যারাগ্রাফ ম্যাচিং। 1 2 3 4 5টা কোয়েশ্চেন আছে, বাট ডোন্ট ওয়ারি, আমি আছি তো। আমি দেখাই দেবো কিভাবে সহজে এই কঠিন টাইপ অফ কোয়েশ্চেনটাকেও সলভ করা যায়। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। অলরাইট, সো 3 ধরনের কোয়েশ্চেন আছে, প্যারাগ্রাফ ম্যাচিং, নেম ম্যাচিং আর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। অবশ্যই আমরা সব থেকে সহজটা দিয়েই শুরু করবো, ফিল ইন দ্য গ্যাপস। আর তারপরে আমরা মাল্টিটাস্কিং এর মাধ্যমে প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করার চেষ্টা করব। রাইট, তোমরা অলরেডি জানো এটা, কারণ প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করতে হলে পুরো প্যারাগ্রাফ পড়তে হবে। কিওয়ার্ড দিয়ে প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করা যাবে না। সো অবশ্যই আমরা মাল্টিটাস্কিং করব, তবে অন্য কোয়েশ্চেনের সহজ কোয়েশ্চেনটা দিয়ে শুরু করব। ফিল ইন দ্য গ্যাপস ইনস্ট্রাকশন হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি। টাইটেল হচ্ছে ইউজেস অফ এ পপুলার ট্রি। হ্যাঁ, খুব একটা উপকার হয় বলে মনে হয় না, কারণ আচ্ছা তারপরে ইউজের শব্দটা নেওয়া যায়। ওকে, বাট প্রথমে আমরা প্যাসেজ ম্যাপিং করবো, তাই তো। প্যাসেজ ম্যাপিং এর সময় আমাদের ইউজেস আর দরকার নাই। প্যাসেজ ম্যাপিং এর সময় আমি বলছিলাম দুইটা জিনিস খেয়াল করতে, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে নাম্বার। তো এখানে কোন নাম আছে কিনা, যেমন নাম্বার তো একটা আছে যে হান্ড্রেডস অফ ইয়ার্স। আমি জানি না এটা কিভাবে থাকবে, বাট এটার আমি নেব হান্ড্রেডস অফ ইয়ার্স। ব্রোঞ্জ এজ, কেন এগুলো নিতে হবে? কারণ আর যাই হোক, নাম এবং নাম্বারের কোনো সিনোনিম হয় না। 18th সেঞ্চুরি, এটা একটা নাম্বার। কাটি শার্ক, আচ্ছা কাটি শার্ক হচ্ছে, আমার মনে পড়লো আরো মনে হয় পেসেজ আছে ক্যাম্ব্রিজ 16-তে না তো 17-তে, আমি নট শিওর। কাটি শার্ক নিয়ে একটা ফুল পেসেজ ছিল, এটা একটা শিপ। এনিওয়ে মুভিং অন। তো এই 4টা শব্দ আমরা পাইছি, একটা হচ্ছে হান্ড্রেডস অফ ইয়ার্স, না এটা কিভাবে থাকবে আমি নট শিওর, বাট ব্রোঞ্জ এজ, ব্রোঞ্জ এজই থাকবে। 18th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি থাকবে। কাটি শার্ক, কাটি শার্কই থাকবে। এগুলো চেঞ্জ করার কোনো সিস্টেম নাই। এলম যদি হচ্ছে একটা গাছের নাম, বাট এটা নিচ্ছি না, কারণ পুরো প্যাসেজটাই হচ্ছে এলমকে নিয়েই। তো পুরো প্যাসেজ জুড়ে অসংখ্য এলম আমরা পাবো, which will not be that helpful. Now let's go to the passage and try to look for these words. প্রথম থেকে শুরু করি। Yeah, okay. তো এখানে এইখানে নাই। ব্রোঞ্জ এজ, কাঠি শার্ক অথবা 18th সেঞ্চুরি, 70s আছে। তো এটা অ্যাকচুয়ালি হবে না। এইখানে নাই। এই যে সেন্টেন্স পড়তে শুরু করবো না, হ্যাঁ, স্ক্যান করবা। স্ক্যান কিভাবে করে শিখছো তো, শুধুমাত্র শব্দগুলো খুঁজবা। যেভাবে আমরা মনে করো একটা জার অফ মার্বেল থেকে শুধুমাত্র মনে করো লাল মার্বেল যেভাবে আমরা খুঁজবো, তো শুধু লাল, এই যে 18th সেঞ্চুরি আমার চোখে পড়ে গেছে, শুধু লাল মার্বেল গুলো খুঁজবা 18th সেঞ্চুরি। তার মানে এখানে এই যে কাটি শার্ক, এইখানে কাটি শার্ক হচ্ছে একদম শেষের কোয়েশ্চেন ছিল, তার মানে হচ্ছে এই প্যারাগ্রাফটাতে হচ্ছে পুরোটা দিয়ে দিচ্ছে।
ফর সেঞ্চুরিজ মানে কি হান্ড্রেডস অফ ইয়ার্স, এখানেও আছে। ব্রোঞ্জ এজ থাকার এই যে ব্রোঞ্জ এজও আছে। নাইস, তার মানে এই প্যারাগ্রাফ থেকে দিয়ে দিছে। সামারিটা এরকমই হয়, হয়তো পুরো প্যাসেজ জুড়ে দিয়ে দেবে, নতুবা 2-3টা প্যারাগ্রাফ দিয়ে, অথবা একটা প্যারাগ্রাফ দিয়ে। তো এই প্যারাগ্রাফ থেকে আমরা অবশ্যই পুরো ফিল ইন দ্য গ্যাপ সলভ করে ফেলতে পারবো, এবং সাথে সাথে আমাদের পুরো প্যারাগ্রাফটা পড়াও হয়ে যাবে, এবং আমরা এই প্যারাগ্রাফ ম্যাচিং মিলাই ফেলতে পারবো। মুভিং অন, লেটস সি, একটা একটা করে কোয়েশ্চেন আমরা সলভ করতেছি। For hundreds of years, the only tree that was more popular in Britain than elm was dash. বোঝার চেষ্টা করো। ফর হান্ড্রেডস অফ ইয়ার্স, অনেক বছর জুড়ে, অথবা অনেক শতাব্দী জুড়ে, দ্য অনলি ট্রি দ্যাট ওয়াজ মোর পপুলার, একমাত্র গাছ যেটা বেশি পপুলার ছিল ব্রিটেনে এলমের তুলনায়, ওয়াজ হোয়াট? তাহলে কোন গাছটা এলমের চেয়ে বেশি পপুলার ছিল? তাহলে খালি জায়গায় একটা গাছের নাম বসবে, বাট একটা গাছের নাম বসবে। তো এইভাবে তোমাকে মেক শিওর করতে হবে যে তুমি বুঝতে পারতেছো তুমি কি খুঁজতেছো। If you can be sure of what you're looking for, then locating the answer or finding the answer gets easier. Now, we'll go to the passage and try to find the কোন গাছটা ট্রি থেকে পপুলার ছিল। তো ফর হান্ড্রেডস অফ ইয়ার্স অর ফর সেঞ্চুরিজ আমরা এখানে পাইছি। Now, এই অংশটা থেকে শুরু করলে আই এম শিওর যে আমরা পেয়ে যাব যে কোন গাছটা এলমের চেয়েও বেশি পপুলার ছিল। ফর সেঞ্চুরিজ এলম ran a close second, মানে কি দ্বিতীয়তে ছিল, তার মানে প্রথমে কে ছিল? Elm ran a close second to oak as the hardwood tree of choice in Britain, and was in many instances the most prominent tree in the landscape. তাহলে এলম ছাড়া, এলমের চাইতে এলম হচ্ছে সেকেন্ডে ছিল, তাই তো? তাহলে কার কাছে সেকেন্ড ছিল? সে ওকের কাছে। ওকও একটা গাছের নাম। তো এত কিছু যদি তুমি নাই বুঝো, বাদ দাও, তুমি বুঝলা না এত কিছু, কে সেকেন্ড কে ফার্স্ট হোয়াট এভার। এই যে ফর সেঞ্চুরিজ থেকে এই অংশটা পর্যন্ত আমরা পড়লাম, এখানে এলম ছাড়া আর কোন গাছের নাম আছে? ওক। অব্যয়তা হয়ে তুমি ওক যে একটা গাছের নাম সেটা জানো কিনা, এটা একটা কোয়েশ্চেন। বাট ইউ হ্যাভ টু হ্যাভ অ্যাট লিস্ট দিস কাইন্ড অফ কমন সেন্স, অথবা এই লেভেলের কমন সেন্স তোমার থাকা উচিত। ওক একটা গাছের নাম। তো আমরা একটা গাছের নাম খুঁজতেছিলাম, দ্যাটস দ্য ওয়ান। আমরা যাব এখানে হচ্ছে গাছের নাম বসায় দেব। তো এখন যদি যদি এই পুরো ফিল ইন দ্য গ্যাপসটা হচ্ছে 2-3টা প্যারাগ্রাফ জুড়ে থাকতো, অর্থাৎ আমরা যদি বুঝতে পারতাম যে এই প্যারাগ্রাফের মধ্যে নয়, বাকি আনসারগুলো অন্যান্য প্যারাগ্রাফের মধ্যে থাকতে পারে, তখন আমরা এই যে 24 নম্বর কোয়েশ্চেন আনসার করার পরে এই প্যারাগ্রাফটা পুরোটা পড়তাম, পরে হচ্ছে প্যারাগ্রাফ মিলায় তারপর 25-এ যাইতাম। বাট যেহেতু আমরা প্যাসেজ ম্যাপ করে বুঝতে পারলাম যে পুরো ফিল ইন দ্য গ্যাপস কোয়েশ্চনটা এই প্যারাগ্রাফে আছে, তখন আমরা প্রথম ফিল ইন দ্য গ্যাপস শেষ করে ফেলবো। শেষ করতে করতেই এই ডি প্যারাগ্রাফ সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে। এবং দ্যাটস হাউ প্যাসেজ ম্যাপিং উইল হেল্প ইউ। ইট উইল হেল্প ইউ ইন মাল্টিপল ওয়ে। তুমি বুঝতে পারবো না যে কিভাবে তোমার এই জিনিসটা হেল্প করছে। তো মেক শিওর দ্যাট ইউ ম্যাপ দ্য প্যাসেজ বিফোর ইউ স্টার্ট আনসারিং দ্য কোয়েশনস। নাইস, সরি গাইস। তারপর সেকেন্ড কোয়েশন, 25 নম্বর কোয়েশন। স্টার্টিং ইন দ্য ব্রোঞ্জ এজ, ব্রোঞ্জ এজে শুরু হয়েছে কোন জিনিসটা? মেনি টুলস ওয়ার মেড ফ্রম আর্ম অ্যান্ড পিপল অলসো ইউজড ইট টু মেক ওয়েপন্স। আমাদের এখানে হচ্ছে আনসার নাই, কোয়েশ্চেন নাই, বাট এই অংশটা আমরা পড়বো শুধুমাত্র কিসের জন্য? কিওয়ার্ডের জন্য। যদিও আমাদের দরকার নাই, বাট তারপর আমরা তো হচ্ছে ডি প্যারাগ্রাফটা বুঝতে হবে না, তো সেক্ষেত্রে এটা কাজ দেবে। তো কি বলছে যে অনেকগুলো টুলস হচ্ছে এলম থেকে মানুষ বানাইতো, ইভেন ওয়েপনও বানাইতো। ইন দ্য 18th century ইট ওয়াজ গ্রোন টু প্রোভাইড উড ফর বক্সেস অ্যান্ড ড্যাশ। এরকম কোয়েশ্চেন 1000 বার থাকবে, এরকম কোয়েশ্চেন কতবার থাকবে? 1000 বার। যে দুইটা জিনিসের একটা দেওয়া আছে আর একটা কি, যেমন ইট ওয়াজ গ্রোন টু প্রোভাইড উড ফর দুইটা জিনিস, একটা হচ্ছে বক্সেস আর একটা কি। অ্যাজ সিম্পল এজ দ্যাট। তো বক্স এটা খুবই ইম্পর্টেন্ট কিওয়ার্ড, বাট 18th century এর চেয়ে ইম্পর্টেন্ট, কারণ এটা সহজে পাওয়া যাবে। তো বক্স বানাইতো আর কি বানাইতো? উড দিয়ে, 18th century। In the 18th century it was planted, by the grown more widely, and its wood was used for items such as storage crates, মানে কি? boxes, storage crates, boxes,
অ্যান্ড ফ্লোরিং এর ক্ষেত্রেও এইটার উড কাজে লাগতো। তাহলে আমরা দুইটা কাজ জানতাম এই উড ব্যবহার করা হয়তো, একটা হচ্ছে বক্সেস আর একটা কি। তো এখানে বক্সের জায়গায় স্টোরেজ ক্রেটস, মানে কি বলে এটা, স্টোরেজ মানে হচ্ছে কোনো কিছু রাখার জায়গা, আমি বাংলা আসতেছে না, সরি অ্যাবাউট দ্যাট। বাট কোনো কিছু যেখানে স্টোর করা হয়, স্টোরেজ ক্রেটস হচ্ছে বক্সের সিনোনিম হিসাবে ব্যবহার করা হচ্ছে। আর কি? ফ্লোরিং। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো আমাদের আনসার হচ্ছে ফ্লোরিং। নাইস। চলে যাবো পরের কোয়েশনে। ডিউ টু ইটস স্ট্রেংথ, এটা অনেক শক্তিশালী হওয়ায় কি হয়, এলম ওয়াজ অফেন ইউজ ফর মাইনিং ইকুইপমেন্টের জন্য এটা ব্যবহার করা হয়, অ্যান্ড দ্য কাটিশার্স ড্যাশ ওয়াজ অলসো কনস্ট্রাক্টেড ফর এলম। এই কোয়েশনগুলো খুবই সহজ করে দিয়ে দিছে যদি তুমি বুঝতে পারো। প্রথমটা বলছিল যে কোন একটা ট্রির নাম, আমরা খুব সহজে পাইছি। পরেরটা হচ্ছে ব্যবহার, দুইটার জিনিসের জন্য, একটা দেওয়া আছে একটা নাই। আরেকটা হচ্ছে কি, কাটিশার্কের কি বানাইতে, কনস্ট্রাক্ট করতে এটা ব্যবহার করা হয়েছে, একদম সহজ বিষয়। তো আমরা খুঁজতেছি কাটিশার্কের কোন জিনিসটা বানাইছে এখানে। ওকে, সেন্টেন্স অ্যাটলিস্ট শুরু পর্যন্ত আমরা পড়ি। It was also suitable for items that experienced high levels of impact and was used to build the keel of the 19th century sailing ship Cutty Shark as well as mining equipment. Mining equipment তো বানায় ঠিক আছে, বাট কাটি শার্কের কি বানায় আবার পড়ো। It was also suitable for items that experienced high level of impact and was used to build the keel of the 19th century sailing ship Cutty Shark. কাটি শার্কের কোন জিনিসটা কিল বানাইতে ব্যবহার করা হয়েছিল। As simple as that. তো তোমার যদি একদম বেসিক ইংলিশও থাকে এবং এই এইভাবে তুমি কোয়েশ্চেনটা অ্যানালাইজ করতে পারো, বুঝতে পারো যে খালি জায়গায় কি বসবে, তাহলে সঠিক আনসার পাওয়া একদম পানিভাত হয়ে যায়। নাইস। আমরা প্যারাগ্রাফের বাকি অংশটা পড়তে পারি, বাট আমাদের দরকার নেই, অলরেডি আমরা মনে করো উপরে উপরে পুরো প্যারাগ্রাফটা পড়া হয়ে গেছে। এই অংশে দেখলাম যে এটা হচ্ছে ওকে, ওক ওক ছিল এলমের চাইতে পপুলার। তারপরে এইটা অংশ দেখলাম ব্রোঞ্জে যে ওরা কিছু টুলস বানাইতো, তারপর সোর্ড মোর্ডও বানাইতো। এখানে এসে দেখলাম যে বক্সের জন্য, ফ্লোরিং এর জন্য ব্যবহার করা হয়। এখানে এসে দেখলাম যে মাইনিং ইকুইপমেন্ট এবং কিল, কাঠি সারকে কিল বানাইতে ব্যবহার করা হয়। তো মোস্টলি এখানে ইউজ দেখানো হয়েছে, আমি যেটা বুঝতে পারছি। আমি জানি না তোমরা কি বুঝতে পারতেছো, বাট মোস্টলি এখানে এইটার ব্যবহার দেখাইছে, এলম কিসে ব্যবহার করা হয়। সো আমি মোটামুটি শিওর যে কোনো প্যারাগ্রাফ ম্যাচিং যদি থাকে যেটাতে এটার ইউজেস সম্পর্কে জানতে চাচ্ছে, সেটাই কারেক্ট আনসার হবে। ওকে, সেটা হচ্ছে পরের বিষয়, বাট আমরা হচ্ছে দেখি গিয়ে এটা আছে কিনা। রিমেম্বার, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, এটা খুব ইম্পর্টেন্ট। রেফারেন্স টু দ্য রিসার্চ প্রবলেমস ব্লা 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 অ্যারাইজেস, কোন একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে, এগুলো আমরা পড়ি নাই, ফরগেট ইট। ডিটেইলস অফ এ ডিফারেন্স অফ অপিনিয়ন অ্যাবাউট দ্য ভ্যালু অফ রিইন্ট্রোডিউসিং এলমস টু ব্রিটেন, এগুলো নাই। আমরা শুধু ব্যবহার করছি, রাইট? এলমের চাইতে ওক পপুলার ছিল, তারপর এটা কি কি কাজে ব্যবহার করা হয়েছে, ব্রঞ্জে যে টুলস হিসাবে ব্যবহার করা হয়েছে, তারপর হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে, তারপর বক্স হিসাবে ফ্লোরিং এ ব্যবহার করা হয়েছে, মাইনিং ইকুইপমেন্টে ব্যবহার করা হয়েছে, ব্লা ব্লা ব্লা। রেফারেন্স টু হাউ ডাচ এলম ডিজিজ ওয়াজ বট টু ইনটু ব্রিটেন, কিভাবে আসছে এটা বলা হয় নাই। A description of the conditions that have enabled a location in Britain to escape Dutch elm disease, এইটা নাই। রেফারেন্স টু দ্য স্টেজ at which young elms become vulnerable to Dutch elm disease, তো না, মাল্টিটাস্কিং এই ক্ষেত্রে কোনো কাজে আসলো না। বাট অ্যাটলিস্ট আমরা একটা প্যারাগ্রাফ থেকে এই তিনটা সহজ আনসার খুঁজে বের করতে সক্ষম হয়েছি। নাইস, আমরা ফিল ইন দ্য গ্যাপসটা খুব সহজেই সলভ করতে পারছি, যদিও ফিল ইন দ্য গ্যাপস সলভ করতে গিয়ে আমরা প্যারাগ্রাফ ম্যাচিং এর একটাও আনসার করতে পারিনি। ওরা একটা চালাকি করছে যে আচ্ছা এক প্যারাগ্রাফ থেকে তোমাদের চারটা আনসার দিয়ে দেবো, না এটা হতে পারে না। তো সেই চালাকিটা এরা করছে, এক প্যারাগ্রাফ থেকে আমাদেরকে তিনটা আনসার দিছে। কোনো সমস্যা নাই, আমরা নেম ম্যাচিং সলভ করার সাথে সাথে প্যারাগ্রাফ ম্যাচিংটা সলভ করবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তো প্রথম হচ্ছে আমরা নামগুলো হচ্ছে খুঁজে বাইর করে নেই ইয়ে থেকে, কি বলে, প্যাসেজ থেকে। ম্যাট ইলিয়ট, কারেন রাসেল, পিটার বর্ন। Let's go to the passage and try to locate the names. ম্যাট এলিয়ট, এখানে পাইছি ম্যাট এলিয়ট, এইটারে লোকেট করো। আর কোন জায়গায় কিছু ইনভার্টেড কমাগুলো খেয়াল করবা, হ্যাঁ, কারণ ওরা মতামত দিছে তো এখানে, তো ইনভার্টেড কমা থাকবেই। ইনভার্টেড কমাগুলো খেয়াল করবা, তাইলে হচ্ছে আনসার পেয়ে যাবা। এই যে এখানে আবার ইনভার্টেড কমা দেখতে পাচ্ছি, নাম হচ্ছে ক্যারেন রাসেল। ওকে, আর কোন জায়গায় কিছু আবার রাসেল আছে, সো সবগুলো পড়তে হবে যতগুলোতে বলতেছে ও। নাইস। আর দিতে তো নাই এই প্যারাগ্রাফে,
হি সেজ, এটা কে? পিটার বর্ন। ওকে, পিটার বর্ন আছে। and the right answer আর কিছু নাই। হি সেজ বর্ন ব্লা ব্লা ব্লা। তো যত জায়গায় নাম আছে সেগুলোর একটু দাগ দিয়ে দিবা যাতে পাইতে সহজ হয় আর কি, একবারে কষ্টটা করে ফেলবা যাতে বারবার কষ্ট করতে হয় না। এখানে আর ইনভার্টেড কমা আমি আবার দেখতে পাচ্ছি, এটা কে বলছে? আবার এখানে রাসেল চলে আসছে, তার মানে এটা একটু একটু টাফ করে দিছে ওরা, বাট হোয়াট এভার, আমাদেরকে তো প্রত্যেকটা প্যারাগ্রাফ এমনিতেই পড়তে হয় তো, রাইট? সো প্যারাগ্রাফ নেম ম্যাচিং মিলাইতে মিলাইতে পড়লাম, সমস্যা নাই তো। সমস্যা আছে কি? এখানে আবার রাসেল, রাসেল অনেক বেশি বলছে তাই না? আচ্ছা বলুক, সমস্যা নাই, বলুক। ইলিয়টও বলছে, আচ্ছা। ইলিয়ট আগে একবার পাইছিলাম, এখন একবার। আর কেউ আছে? আর কেউ আছে? আবার ইলিয়ট আছে। ওকে, তো ইলিয়ট আর রাসেল বেশি বলছে, ওই বর্ন বেচারা বেশি বলে নাই। যাই হোক, তো আমরা প্রথমে হচ্ছে যাব ইলিয়টের কাছে, কি কি বলে একটু দেখে আসি। ওকে, এখানে সে বলছে দ্য ইম্প্যাক্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, পড়ার সাথে সাথে বোঝার চেষ্টা করবে যে কি বলছো। অলরাইট, দ্য ইম্প্যাক্ট অফ ডিজিজ ইজ ডিফিকাল্ট টু পিকচার ইফ ইউ হ্যাড নট সিন। ইম্প্যাক্ট, ডিজিজের ইম্প্যাক্টটা বুঝতে পারা, পিকচার করা মানে ইমাজিন করা কঠিন। ইফ ইউ হ্যাড নট সিন, যদি তুমি দেখে না থাকো, হোয়াট ওয়াজ দেয়ার বিফোর, এই রূপটা হওয়ার আগে কি ছিল, এখানে কেমন ছিল, এটা যদি তুমি দেখো না, তাহলে ইম্প্যাক্টটা বোঝা অনেক ডিফিকাল্ট। তার মানে কি, ইম্প্যাক্টটা বোঝার জন্য আগে কি ছিল সেটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ওকে, তারপর কি, ইউ লুক এট অল ফটোগ্রাফস ফ্রম দ্য 1960s and it's only then that you realize the impact elms had. They were significant, large trees, then they were gone. তো সেইটাই বলছে, ইম্প্যাক্ট সম্পর্কে বলছে যে ইম্প্যাক্টটা আগে দেখলে বোঝা যাবে, পরবর্তীতে দেখলে বোঝা যাবে না। ওকে, ম্যাটিলেট আর কি বলছে? ম্যাটিলেটের সবকিছু আমরা পড়ে ফেলবো, এর জন্য নামগুলো আগে ভালো করে দাগ দিয়ে দিলেই খুব সহজে পড়া যায়। এখানে আবার ম্যাটিলেট বলছে, কি বলছে? অন দ্য ফেস, আচ্ছা এখান থেকে, দে উইল হোস্ট ওয়াইল্ড লাইফ হুইচ ইজ এ গুড থিং, আদার্স আর ভেরি ওয়েরি, অন দ্য ফেস অফ ইট ইট সিমস লাইক এ গুড আইডিয়া। কোন জিনিসটা গুড আইডিয়া বলতেছে এরা? all of this raises questions of social acceptance, acknowledge data. আচ্ছা, এই যে গাছটা যে নিয়ে আসবে, এটার গুড আইডিয়া বলতেছে। দে উইল হোস্ট ওয়াইল্ড লাইফ, ওয়াইল্ড লাইফ হচ্ছে গাছগুলা থাকতে পারবে, পাখি, তারপর হচ্ছে যা যা জানোয়ার আছে, বন্য, কি বলে এটারে, ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে বন্য প্রাণী, হুইচ ইজ এ গুড থিং, এটা ভালো একটা জিনিস। অ্যান্ড অন দ্য ফেস অফ ইট, এর সাথে সাথে কি হচ্ছে, ইট সিমস লাইক এ গুড আইডিয়া। ওকে, তো এইভাবে চিন্তা করলে মনে হয় যে এটা একটা ভালো আইডিয়া, যে নিয়ে আসাটা। আর কি বলছে? সামটাইমস দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু ইজ জাস্ট টু গিভ নেচার টাইম টু রিকভার ওভার টাইম, ইউ মাইট গেট রেজিস্ট্যান্স। সে বলছে ইটস বেটার, সামটাইম মনে হয় যে তুমি শুধু নেচারের টাইম দাও এবং এটা হচ্ছে সময়ের সাথে সাথে রিকভার করবে, তো মাঝে মাঝে ওয়েট করাটা ভালো। তো কয়েক কিছু, বেশ কিছু জিনিস বলছে এখানে। প্রথমে বলছে যে ইম্প্যাক্টটা বুঝতে হলে আগে দেখতে হবে। তারপরে বলছে যে এটা নিয়ে আসা একটা ভালো জিনিস, কারণ এটা ওয়াইল্ড লাইফের জন্য ভালো হবে। আর পরে বলছে যে এটা মাঝে মাঝে মনে হয় যে অপেক্ষা করাটাই ভালো, নেচারের টাইম দাও। ওকে, বেশি কিছু বলে না, কিছু জিনিস বলছে। ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, এটা মাথায় রাখবা, একের বেশি আনসার থাকতে পারে। ইফ এ ট্রি গেটস ইনফেক্টেড উইথ ডাচ আলম ডিজিজ, দ্য ড্যামেজ র্যাপিডলি বিকামস ভিজিবল। না, এই বিষয়টা সে বলেনি যে ড্যামেজ গুলো খুব জলদি দেখা যায়। It may be better to wait and see if the materials that have survived continue to flourish. এই যে ওয়েট করার বিষয়টা বলছে যে নেচার রিকভার করে কি করে না, তাহলে এটা আমাদের জন্য খুব সহজ একটা বিষয় হয়ে গেছে। অপশন এ, টাইম দেও নেচারকে। ওকে, there must be an explanation for the survival of some mature elms. যে এলম গুলো সার্ভাইভ করলো এদের জন্য একটা এক্সপ্লেনেশন, এখানে এসব কিছু বলে নাই। উই নিড টু বি অ্যাওয়ার দ্যাট ইনসেক্টস ক্যারিং ডাচ এলম ডিজিজ, এগুলো সে বলে নাই। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ইফেক্ট, ইফেক্ট সম্পর্কে সে বলছে, বাট দেখি যে এইটা বলছে কিনা, যে ইফেক্ট দেখতে হলে কি, বুঝতে হলে আগে তোমার এই সম্পর্কে আইডিয়া থাকতে হবে, আগে কেমন ছিল সেটা তোমার জানা থাকতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ইফেক্ট ডাচ এলম ডিজিজ হ্যাজ হ্যাড when you see evidence of how prominent the tree once was. আগে কেমন ছিল, আগে কেমন প্রমিনেন্ট ছিল, সেটা যদি তুমি আগে দেখো, তখন ইফেক্টটা তুমি ভালো করে বুঝতে পারবা। তো এক্স্যাক্টলি এই বিষয়টাই ইলিয়ট বলছে প্রথম প্যারাতে, যে ইফ ইউ it's very difficult to picture the impact if you do not see, I mean, what happened, what was there beforehand. So 20 নাম্বার আর 23 নাম্বারের আনসার হচ্ছে অপশন এ। খুব একটা কঠিন আমার কাছে মনে হইলো না, আমার কাছে মনে হয় যে ঠিক আছে। ওকে।
তারপরে আমরা এটা সলভ করার সময় কিছু অংশ আমরা পড়ছি এখানে, তাই না? তাহলে বাকি অংশটা আমরা পড়ি। এখানে আমরা পড়ছিলাম কি, যে যদি না দেখো থাকো তাহলে এটা খুবই কঠিন। আর পরে বলছে কি, তুমি দেখবা এবং দেখবা চলে গেছে, হোয়াট এভার। বাকি যে প্যারাগ্রাফের অংশটা আছে এই জিনিসটা আমরা এখান থেকে এইটুক পর্যন্ত বাকি রয়েছে, শুধু অর্ধেক বাকি রয়েছে, এই অংশটা আমরা পড়ে ফেলবো। Around 25 million elms, accounting for 90% of elm trees in the UK, died during 1960s and 70s of Dutch elm disease. মারা গেছে কতগুলো এটা বলছে। In the aftermath, the elm once so dominant in the British landscape was largely forgotten. However, there's now hope the elm may be reintroduced to the countryside of central and southern England. Any reintroduction will start from a very low base. তো এটা প্রথম অংশে বলছে যে এই যে মারা গেছে অনেকগুলো, নাই হয়ে গেছে এবং রিইন্ট্রোডিউস করতে যাচ্ছে এবং ল থেকে শুরু হবে। আর পরবর্তী অংশে এটা কি বললো সেটা আমরা দেখলামই, যে যদি আগে থেকে না দেখে থাকো তাহলে ইম্প্যাক্ট সম্পর্কে আইডিয়া পাবা না, এটা সাডেনলি হচ্ছে গায়েব হয়ে গেছে। তো এটাই হারানো সম্পর্কেই বলছে, কতটা হারাইছে, কি পরিমাণ হারাইছে। রেফারেন্স টু দ্য রিসার্চ প্রবলেমস নাই, ডিফারেন্স অফ ওপিনিয়ন নাই। ডাচ অ্যামনেসি ওয়াজ বট ইনটু ব্রিটেন, কিভাবে আসছে এটা বলে নাই, শুধু বলছে যে মারা গেছে। এই যে কিওয়ার্ড দিয়ে কেন তুমি সলভ করতে পারবে না, এই ডাচ এলম ডিজিজ হুবহু এখানে আছে এবং ব্রিটেন হুবহু এখানে আছে। তো তুমি যদি হচ্ছে কিওয়ার্ড দিয়ে সলভ করতে, এটা অপশনে আনসার হয়তো, রাইট? কিন্তু ডিজিজ সম্পর্কে বলছে কি, ডিজিজের গাছগুলা মারা গেছে আর ব্রিটেনে মারা গেছে, কয়টা মারা গেছে এগুলা বলছে, কিন্তু কিভাবে আসছে, হাউ ডাচ এলম ডিজিজ ওয়াজ ব্রট ইনটু ব্রিটেন, ব্রিটেনে কিভাবে আসছে এই সম্পর্কে বলা নাই। A description of the conditions that have enabled a location in Britain, একটা কন্ডিশনের ডিসক্রিপশন যেখানে ব্রিটেন একটা লোকেশনকে সক্ষম করছে টু এসকেপ ডাচ এলম ডিজিজ, না অন্য কোনো লোকেশন যেগুলা এই ডিজিজটা হয় নাই এই বিষয়ে কিছু বলা নাই ওইখানে। Reference to a stage at which young elm becomes vulnerable to Dutch elm disease, না এখানেও নাই। তো এই প্যাসেজটা একটু আমাদেরকে ডিস্টার্ব করতেছে, একটু আমাদের জন্য কঠিন করতেছে। একটা প্যারাগ্রাফ থেকে একটা আনসারই দিচ্ছে, এর বেশি দিচ্ছে না। মুভিং অন, আমরা অলরেডি 20 এবং 23 নাম্বার সলভ করে ফেলছি, সো দ্যাটস এ গুড থিং, রাইট? নাইস। মুভিং অন, ক্যারেন রাসেল, লেটস গো টু ক্যারেন রাসেল। রাসেল কি বলে, কোথায় গেছে রাসেল? রাসেল এইখানে আছে, রাসেল দুইবার। ওকে, উই হ্যাভ, শুধু ইনভার্টেড কমার অংশটা করবা, হ্যাঁ, কারণ এই ইনভার্টেড কমার মধ্যেই আছে যা ওরা বলতেছে। We have millions of small elms in hedgerows, but they get targeted by the beetle as soon as they reach a certain age. hedgerow যদিও এটা খুবই ইম্পর্টেন্ট কোনো শব্দ নয়, বাট hedgerow হচ্ছে এই যে কোনো রাস্তার দুই পাশে অথবা মাঠের চারপাশে যখন বিভিন্ন ধরনের গাছের হচ্ছে একটা মিক্সচার থাকে বাউন্ডারির মতো করে, এটারে hedgerow বলে। তো সে বলছে কি, we have millions of small elms in hedgerows, but they get targeted by beetle as soon as they reach a certain এইচ, বিটেল মানে হচ্ছে একটা পোকার নাম। তো একটা নির্দিষ্ট সময়ে আসলে এরা হচ্ছে এই পোকাটা স্মল এলমস গুলারে আক্রমণ করে, says Karen Russell. Where we are with elm, once the trunk of the elm reaches 10 to 15 centimeter, এখানে কমা হওয়া উচিত ছিল আই গেস, যে এমসেল ক্ষেত্রে যখন এটা ট্রাঙ্ক, আই মিন এই যে কি বলে এটারে, শাখাটা, আই মিন হ্যাঁ ট্রাঙ্কি 10 থেকে 15 সেন্টিমিটার অথবা or so in diameter, it becomes a perfect size for beetles to lay eggs and for the fungus to take hold. বুঝা গেল? তাহলে যখন এটা 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা হয় এলমস গুলো, তখনই এই বিটল ডিম পারতে পারে এবং ফাঙ্গাসটা এটারে আক্রমণ করে। তো আমার মনে হয় এইখানে এটা শেষ হয়ে যাওয়া উচিত ছিল, এখানে টাইপিং কিছু মিস্টেক আছে। তো ইয়া, ওকে, তারপর কি বলছে? আর বলছে হচ্ছে এখানে the key, Russell says, is to identify and study those trees that have survived and work out why they stood tall when millions of others succumbed. আমি কি বলতে পারছি বিষয়টা? তো প্রথমে এখানে বলছে যে একটা নির্দিষ্ট সময় এটার আক্রমণ করে, সময়টা কখন, যখন 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা হয়। তারপর বলছে the key is to identify and study those trees that have survived, যেগুলো সার্ভাইভ করতে এগুলো স্টাডি করো, and work out why they stood tall when millions of others succumbed, যেগুলো সার্ভাইভ করছে ওরা কেমনে হচ্ছে এরকম স্ট্রংলি দাঁড়ায় থাকতে পারলো যখন অন্যরা হচ্ছে সাকামড হওয়া মানে হচ্ছে জর্জরিত হয়ে যাওয়া, রোগে জর্জরিত হওয়া। Nevertheless, opportunities are limited as the number of these
ম্যাচিউর সার্ভাইভার্স ইজ রিলেটিভলি স্মল, অপরচুনিটি অনেক কম, যেহেতু এই যে সার্ভাইভারের সংখ্যা অনেক কম। হোয়াট আর দ্য রিজনস ফর দেয়ার সার্ভাইভাল? রাসেল জিজ্ঞেস করতেছে। অ্যাভয়েডেন্স, টলারেন্স, রেজিস্ট্যান্স, কোনটা কারণ? উই ডোন্ট নো হোয়ার দ্য ব্যালেন্স লাইজ বিটুইন দ্য থ্রি। I don't see how it can be entirely down to luck. আমরা জানি না এই ব্যালেন্সটা কোন জায়গায় আছে, এবং হি ইজ নট শিওর যে এটা শুধুমাত্র ভাগ্যের কারণে হয়েছে। তো অনেক কিছু বলছে এখানে, ইউ হ্যাভ টু পে অ্যাটেনশন টু ডিটেইলস। কি কি বলছে? এই এই জায়গাটাতে সাইজ সম্পর্কে বলছে যে একটা নির্দিষ্ট সাইজ হলে এটা আক্রান্ত হয়। পরে বলছে যে যেগুলো সার্ভাইভ করলো এগুলো কেন সার্ভাইভ করলো, কিভাবে। তারপর বলছে যে সুযোগ খুব একটা বেশি নয়, যেহেতু সার্ভাইভারের সংখ্যা অনেক কম। তারপর জিজ্ঞেস করতেছে কেন সার্ভাইভ করলো, এটা হতে পারে না যে শুধুমাত্র ভাগ্যের জন্য। অনেক কিছু বলছে, এগুলো মাথায় রাখাটা ইম্পর্টেন্ট। যদি খুব বেশি হয়ে যায় তোমরা এটা নিয়েই হচ্ছে কুয়েশনে চলে যাবা এবং মিলিয়ে দেখার চেষ্টা করবা যে কি কি আসো এখান থেকে। আর যদি মনে করো যে আরেকটু ক্যারি করতে পারবো, তাহলে আরেক জায়গায় হয়তো রাসেলের নামটা আছে, আমরা এই জিনিসটা দেখে ফেলবো এখানে। দ্য ইফেক্ট আর ভেরি কুইক, said রাসেল। ইউ রিটার্ন ইন ফোর, মানে ইফেক্টটা খুব দ্রুত ছড়ায় পড়ে। ইউ রিটার্ন ইন 4 to 6 weeks and trees that are resistant show no symptoms, whereas those that are susceptible show leaf loss and may even have died completely. বুঝে গেছে? সো বলছে যে ইফেক্টটা খুব দ্রুত হয়। যখন তুমি হচ্ছে 2 থেকে 4 সপ্তাহ, না 4 থেকে 6 সপ্তাহ পরে আসলে দেখা যায় যেগুলো হচ্ছে ভালো ছিল এগুলা পাতা ঝরে গেছে অথবা মারা গেছে। তো অনেক কিছু বলছে সে এখানে, মাথায় রাখবা শুধু একটু একটু করে। আবার বলছে, ইফ উই আর পুটিং আর্ম ব্যাক ইনটু দ্য ল্যান্ডস্কেপ আ স্মল এলিমেন্ট অফ ইট ইজ নট নেটিভ। যদি আমরা আবার ওইখানে নিয়ে যাই, একটা ছোট একটা অংশ নেটিভ হবে না, ওইটা তো আর ব্রিটেনে থাকবে না, অন্য জায়গা থেকে নিয়ে গেছে। আর উই বদার্ড অ্যাবাউট দ্যাট? সে জিজ্ঞেস করছে আমরা কি এটা নিয়ে কোনো বদার্ড আছি কি আছি না। পরের অংশ তো এলিয়ট বলছে আর দরকার নাই। অনেক কিছু বললো। হ্যাঁ, আবার রিকেপ করা যাক, যদিও রিকেপ করার দরকার নেই, কারণ কোয়েশ্চেন গুলো পড়লেই তোমার মনে পড়বে। তারপরও বোঝার চেষ্টা করে কি বলছে। এখানে শুধু বলছে যে এটা নেটিভ থাকবে না, এতটুকু বলছে। আর এখানে বলছে যে ইফেক্টটা খুব দ্রুত হয়, এবং তুমি দেখলা যে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে হচ্ছে হয়তো পাতা ঝরে যায় অথবা মারা যায়। তারপর এখানে সে জিজ্ঞেস করছে যে কেন সার্ভাইভ করে, আর অপরচুনিটি খুবই কম এখানে সার্ভাইভ, যেহেতু সার্ভাইভারের সংখ্যা কম। আর এখানে বলছে যে একটা নির্দিষ্ট সাইজে আসলে তখন বেশি আক্রান্ত হয়। নাইস, রাসেল অনেক কথা বলছে এখানে, অনেক আনসার এখানে থাকা উচিত। If a tree gets infected with Dutch disease, the damage rapidly becomes visible. হ্যাঁ, এই বিষয়টা ক্লিয়ারলি এখানে আছে। কোন জায়গায় আছে তোমরা কি গেস করতে পারতেছো? এই যে the effect grows very quickly, something like that he said এখানে। The effects are very quick. হ্যাঁ, 4 থেকে 6 সপ্তাহের মধ্যে দেখা যায় যে পাতা ঝরে গেছে অথবা মারা গেছে, খুব দ্রুত এটা লক্ষণ প্রকাশ পায়। নাইস, একটা পাইলাম, এইটা হয়ে গেছে। পরেরটা, there must be an explanation for the survival of some mature trees. সে এক্সপ্লেনেশন সম্পর্কে খুঁজতেছে, রাইট? যে কেন এটা সার্ভাইভ করলো, টলারেন্স, রেজিস্ট্যান্স না কি, মনে আছে? সে হচ্ছে আনসার করতেছে, সরি কোয়েশন জিজ্ঞেস করতেছে কেন এরা সার্ভাইভ করলো। কোথায় গেল এটা? সরি, একটু উপরে মনে হয়। হ্যাঁ, এখানে যে হোয়াট আর দ্য রিজনস ফর দেয়ার সার্ভাইভাল, কেন সার্ভাইভ করলো? অ্যাভয়েডেন্স, অ্যাভয়েড করা হয়েছে এগুলো, টলারেট করছে ওরা, নাকি ওরা রেজিস্ট্যান্স ছিল? তো ইয়া দেয়ার মাস্ট বি সাম এক্সপ্লেনেশন, এই বিষয়টা সে জিজ্ঞেস করছে। তো এইটার আনসার হবে অপশন বি। বাকি রয়েছে একটা, শুধুমাত্র 22 নাম্বার, এটা বি আনসার হওয়া উচিত না, যেহেতু আমাদের আরেকটা নাম আছে, ওই নামেরই আনসার হওয়া উচিত, বাট তারপর পরে মিলায় নাও। উই নিড টু বি অ্যাওয়ার দ্যাট ইনসেক্ট ক্যারিং ডাচ এলম ডিজিজ আর নট ভেরি ফার অ্যাওয়ে। তো এই বিষয়টা এলিয়টও বলে নাই, রাসেলও বলে নাই। নাইস, তাহলে আমরা হচ্ছে দুইটা দুইটা 4টা নেম ম্যাচিং পাইলাম, প্যারাগ্রাফ ম্যাচিং একটাও পাই নাই। বাট আই এম শিওর যে এই যে দুইটা প্যারাগ্রাফ থেকে আমরা অনেক অংশ পড়ছি, এখান থেকে আমরা অনেকগুলা মিলাইতে পারবো। দেখা যাক। রেফারেন্স টু রিসার্চ প্রবলেমস দ্যাট অ্যারাইজ ফ্রম দেয়ার বিং অনলি এ ফিউ সার্ভাইভিং লার্জ এলমস। অনেক কম সার্ভাইভিং এলমস ছিল, এই বিষয়টাই কিছু বেলরিং করতেছে। বেলরিং করে না? দাঁড়াও, বেলরিং করাই একটু। নেভারদালেস অপরচুনিটিজ আর, সে প্রথমে বলছে স্টাডি করা উচিত, আইডেন্টিফাই এন্ড স্টাডি দোজ ট্রিজ, but opportunities are limited as the number of these mature survivors is relatively small. এই যে যারা সার্ভাইভ করছে এদের সংখ্যা অনেক
কম, এই জন্য যে স্টাডির অপরচুনিটিটা খুবই কম। তো ফাইনালি আমরা একটা প্যারাগ্রাফ ম্যাচিং পাইলাম। এটা হচ্ছে অপশন, সরি খেয়াল করিনি, প্যারাগ্রাফ সিতে। ওকে, তো যেহেতু একের অধিক আনসার থাকতে পারে আমরা আবার পড়বো, এবং সি প্যারাগ্রাফে অনেক কথাবার্তা বলছে। আই হোপ যে আরেকটা আনসার এখানে আছে, কারণ অনেকটা সময় জুড়ে আমরা সি প্যারাগ্রাফটা পড়ছি। Details of difference of opinion about the value of reintroducing ALMS. ALMSটা ইন্ট্রোডিউস করার জন্য যে ভ্যালুটা নিয়ে আসবে রিইন্ট্রোডাকশন, সরি এর মধ্যে এর ডিফারেন্স অফ অপিনিয়ন আমরা এটা সিতে পাইনি। Reference to how Dutch LMS was brought into break into BTEC, না, a description of the condition, a stage at which young elms become vulnerable to Dutch elm disease. Of course, এটা সম্পর্কে এখানে বলছে, একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দিচ্ছে, যখন 10 থেকে 15 মিটার হয় তখনই এইটা সবচেয়ে বেশি আহ, সহজে অ্যাটাক করা যায়। তো সি প্যারাগ্রাফ থেকে আমরা দুইটা প্যারাগ্রাফ ম্যাচিং পাইছি, তারপরে এখানে দুইটা নেম ম্যাচিং পাইছি। সো মাল্টিটাস্কিং উইল সেভ টাইম লাইক দিস, অনেক সময় বাঁচাবে তোমাদের জন্য, আই এম টেলিং ইউ দ্যাট। নাইস। পিটার বোর্ন কি বলছে? আচ্ছা, পিটার বোর্ন অনেক জায়গায় আছে, তাই তো। তো আমরা এত কিছু পড়ার চাইতে এই কোয়েশনটা পড়লেই আমরা মিলাইতে ফেলতে পারবো যে এক্স্যাক্টলি কোন জায়গায় সেইটা বলছে। যদি যেখানে আমরা পাবো এখানে হচ্ছে পিটার বোর্নের বিদায় করে দেবো, কারণ অনেক জায়গায় সে অনেক কথা বলছে, সবকিছু পড়ার সময় নাই। উই নিড টু বি অ্যাওয়ার দ্যাট ইনসেক্টস ক্যারিং ডাচ এলম ডিজিজ, যে ইনসেক্টগুলো ডাচ এলম ডিজিজ ক্যারি করে, আর নট ভেরি ফার অ্যাওয়ে, এগুলো খুব একটা দূরে নয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো বোর্ড আমরা অনেক জায়গায় দাগ দিচ্ছি, দেখি সে কোন জায়গায় এই কথাটা বলছে, শুধুমাত্র কনফার্ম করার জন্য, দ্যাটস ইট। কারণ অলরেডি আমরা দুইটা দুইটা এ এবং বি দাগায় ফেলছি, পরেরটা যে সি হবে কোনো সন্দেহ নাই, বাট তারপরও একটু কনফার্ম করার জন্য। ওকে, দেখি সে কি বলে। এখানে বলছে, আই সো ডাচ এলম ডিজিজ আনফোল্ড এজ এ স্মল বয়, ছোট্টবেলায় সে এটা দেখছে কিভাবে আলফর্ম হয়। The elm seemed to be a part of rural England, but I remember watching trees just lose their leaves, and that really stayed with me. সেও দেখছে যে পাতা ঝরে যায় এবং সেইটা, এবং এই জিনিসটা তার সাথে রয়ে গেছে। আচ্ছা, এখানে আবারও বর্ণ আছে, রাইট। আমাদের যেহেতু আহ, কি বলে প্যারাগ্রাফে যেটা মিলাইতেই হবে, তাহলে এটা ভালো করে আমরা পড়ে নিই অংশটা। ওকে, একসাথে দুই কাজ হয়ে গেল। তো প্রথমে সে কি, সে হচ্ছে, আচ্ছা প্রথম থেকে পড়ি। Given how ingrained elm is in British culture, it's unsurprising the tree has many advocates. মানে অনেকেই এর পক্ষে কথা বলে। Amongst them is Peter Brown of the National Elm Collection in Brighton. I saw a Dutch elm disease unfold. I saw Dutch elm disease unfold as a small boy, যেটা আমরা পড়লাম, সে ছোটবেলায় এটা পড়ছে, এবং এই যে তারপর কি হয়েছে এটা অংশ আমরা পড়ছি, দ্য এলম সিম টু বি আ পার্ট অফ রুরাল ইংল্যান্ড, বাট আই রিমেম্বার ওয়াচিং ট্রিজ জাস্ট লুজ দেয়ার লিভস এন্ড দ্যাট রিয়েলি স্টেড উইথ মি। সেইটা খেয়াল করছে ছোটবেলায়, দেখছে যে কিভাবে গাছের পাতা ঝরে যায়, এবং ইট স্টেড উইথ হিম, মানে কি এটা তার সাথে তার মনে রয়ে গেছে গেছে। Today, the city of Brighton's elms total about 17,000. Local factors appear to have contributed to their survival. যে ব্রাইটনে 17,000 এলম আছে, এবং বলছে যে লোকাল ফ্যাক্টর গুলা কন্ট্রিবিউট করছে এগুলো সার্ভাইভ করার জন্য। স্ট্রং উইন্ডস ফ্রম দ্য সি মেক ইট ডিফিকাল্ট, সাগর থেকে যে শক্ত বাতাস আছে, আই মিন অনেক স্ট্রং বাতাসটা আসে, ইট মেক্স মেক্স ইট ডিফিকাল্ট ফর দ্য ডিটারমাইন্ড elm bark beetle to attack these coastal cities and population. আমার মনে পড়ছে যে প্যারাগ্রাফ এর কোন অংশটা এখানে আছে। সে বলতেছে কি, এই যে বাতাস আসে যখন সমুদ্র থেকে, এই বিষয়টা হচ্ছে এই যে বিটল রে এলম পপুলেশন অ্যাটাক করা থেকে বিরত রাখছে। However, the situation is precarious. Precarious মানে হচ্ছে খুবই সিকিউর নয়, রাইট? অনিশ্চিত, অনিশ্চিত না অ্যাকচুয়ালি, বাট সিকিউর নয়, এমন নিরাপত্তাহীন। However, the situation is not precarious. The beetles can just march in if we are not careful. আমরা যদি কেয়ারফুল থাকি না, beetles চলে আসতে পারে মার্চিং। As the threat is right on our doorstep, থ্রেটটা একদম আমাদের ডোরস্টেপে আছে, দরজার পাশে দাঁড়ায় আছে। তাহলে আমরা যে পড়ছিলাম ইটস নট ভেরি ফার অ্যাওয়ে, তার মানে এটা খুবই কাছে আছে। এই অংশটাতে প্রমাণিত হয় যে অপশনটা সি হবে। কত নাম্বার? 22 নাম্বার কোয়েশ্চেনে, যে ইটস নট দ্যাট ফার অ্যাওয়ে, উই হ্যাভ টু বি কেয়ারফুল। এই বিটল গুলা খুব একটা দূরে নয়। তো এটা তো আমরা পাইছি, বাট আমি যে বলতেছিলাম প্যারাগ্রাফ ম্যাচিং এর একটা আমার মনে হইতেছিল, এবং এটা হবে তুমি যখন কয়েকবার এই শুরু থেকে শেষ পর্যন্ত কোয়েশ্চেন গুলো পড়তেছো, এবং তুমি যখন প্যাসেজে সেম বিষয়টা পাবা, ইট শুড রিং আ বেল, এবং এটা করবে যারা একটু কেয়ারফুলি পড়ো এবং একটু চোখ কান খোলা রাখো, আহ
তাদের ক্ষেত্রে এই বিষয়টা হবে, এটা তোমার চোখে পড়বে যে আরে এটা তো আমি পড়ছিলাম কোয়েশনটাতে। তো আমি যে জিনিসটা পড়ছিলাম সেটা হচ্ছে এইটা, a description of the conditions that have enabled a location in Britain। এই যে ব্রাইটন যে লোকেশনটা, একটা কন্ডিশনটা কি ছিল, এই যে সমুদ্রের বাতাস, প্রচন্ড বাতাস বিটল হচ্ছে সেটেল হতে দেয় না এবং এই ডিজিজটা হয় না, এবং সেখানে এজন্য 17,000 বিটল হচ্ছে সার্ভাইভ করছিল। বাট সরি অ্যাবাউট দ্যাট, আমার মনে নাই এটা কোন প্যারাগ্রাফ ছিল, এফ ই প্যারাগ্রাফ ছিল। হ্যাঁ, তাহলে এটা আনসার হচ্ছে ই। এইভাবে এক ঢিলে কয়েকটা ফাঁকি মারতে হবে। নাও আমাদের ফিল ইন দ্য গ্যাপসও শেষ হয়ে গেছে, আমাদের নেম ম্যাচিংও শেষ হয়ে গেছে, আমাদের কি বলে প্যারাগ্রাফ ম্যাচিং এর দুইটা বাকি রয়েছে। The details of differences of opinion about the value of reintroducing elms to Britain আর হচ্ছে a reference to how Dutch elm disease was brought into Britain। এই দুটা জিনিস বাকি রয়েছে, কিভাবে আসছে এবং কয়েকটা হচ্ছে যে অপিনিয়নের ভিন্নতা, যেটা ইন্ট্রোডিউস করলে ভ্যালু কি হবে, রাইট? ওকে, তো আমাদের কোনো অপশন নাই, এই দুইটা আমরা মাথায় রাখবো, মাথায় রেখে আমাদেরকে প্যারাগ্রাফ গুলো পড়তেই হবে, এবং পরে যখন যদি আমরা বুঝতে পারি যাচ্ছে এই বিষয়টা এখানে বলছে, তোর সাথে সাথে আমরা পড়া স্টপ করে দেবো, বাট প্যারাগ্রাফটা শুরু থেকেই পড়তে হবে, যেগুলো বাকি রয়েছে। আমরা এ প্যারাগ্রাফ পড়ছি, বিটা পড়ি নাই, দেখা যাক। The disease is caused by a fungus that block the elm's vascular water, nutrient and food transport। এই ডিজিজটা কিভাবে আক্রমণ করে এটা বলছে, সিস্টেম causing branches to wait and die। A first epidemic which occurred in the 1920s gradually died down, but in the 70s a second epidemic was triggered by shipments of elm from Canada। যে এপিডেমিকটা কিভাবে আসছে, এই যে রোগটা কিভাবে আসছে এটাই বলছে। তো আমি আর পড়বো না, আমি এতটুকু পরেই বুঝে ফেলছি যে কিভাবে এই জিনিসটা ব্রিটেনে প্রবেশ করছে, এবং এটা হচ্ছে কত নাম্বার আনসার, এই যে দ্য ডিটেলস অফ সরি হাউ এলম ডিজিজ brought into ব্রিটেন, কানাডা থেকে আসছে, কিভাবে আসছে সেটা বলছে, রাইট? তো এটা মাথায় থাকলেই তোমার পুরো প্যারাগ্রাফটা পড়তে হচ্ছে না, বাকি রয়েছে শুধু একটা, এইটা কোন প্যারাগ্রাফে থাকতে পারে, ভ্যালু অফ অপিনিয়ন, কি বলে ডিফারেন্স অফ অপিনিয়ন, value of reintroducing elm, sorry about that। আচ্ছা, এখানে আমার মাথায় একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা হচ্ছে কি দেখো, ডিটেলস অফ এ ডিফারেন্স অফ অপিনিয়ন, রাইট? অপিনিয়ন হওয়া উচিত ছিল, আই এম নট শিওর, বাট ভিন্ন ভিন্ন অপিনিয়ন থাকবে, তাই না? তো যে প্যারাগ্রাফে এই প্যারাগ্রাফ ম্যাচিং এই কোয়েশনের আনসার হবে, সেখানে অবশ্যই একজনের বেশি লোক কথা বলবে। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? তখন ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে, একজন বলে তো আর একই অপিনিয়ন হলো, তাই না? তো এই বুদ্ধিটা আমি কাজে লাগাবো এখানে। আমি দেখবো এই যে ইউ হ্যাভ টু বি এ বিট স্মার্ট ওয়াইল ইউ নো ট্যাকলিং দিস কাইন্ডস অফ কোয়েশ্চেন্স, ইউ হ্যাভ টু বি বিট স্মার্ট। এখানে ডিফারেন্স অফ অপিনিয়ন্স আছে, তার মানে একের বেশি লোক কথা বলবে। আমরা যেহেতু নামগুলো দাগ দিয়ে দিছি, তাহলে আমাদের চোখে পড়া উচিত যে দুইটা নাম কোন প্যারাগ্রাফে আছে। এতে তো নাই, বিটা অলরেডি হয়ে গেছে, সিতে শুধু রাসেল বলছে, ডিতে কোনো কোয়েশন আনসার নাই, ইতে শুধু ব্রন বলছে, এফ এ শুধু রাসেল আছে, জি রাসেল আছে, ইলিয়ট আছে। You see? So that's how it really works. So I really didn't expect that. আমি এত সহজে পেয়ে যাবো এটা বুঝতে পারিনি। সেটা সাডেনলি আমার মাথায় আসলো যে যেহেতু ডিফারেন্স অফ ওপিনিয়ন্স বলতেছে, তার মানে এখানে একের বেশি লোক কথা বলবে। এখানে রাসেল বলছে কি, putting back into landscape a small element of its not native। আর ওই bothered about that, এই যে ইন্ট্রোডাকশন সম্পর্কে বলতেছে যে আমরা যদি নিয়ে আসি এগুলো নেটিভ হবে না, তো আমাদের কি এই বিষয়টা কি আমাদেরকে বদার করবে? তারপর কি, ফর হার দ্য এনভায়রনমেন্টাল কেস অফ রিইন্ট্রোডিউসিং এলম ইজ স্ট্রং। সে হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে হচ্ছে বেশি বদার্ড। কিন্তু এলিয়ট কি বলছে, দ্য ওয়াইল্ড লাইফ, ইফ দিস দে উইল হোস্ট ওয়াইল্ড লাইফ, তার ওয়াইল্ড লাইফ হচ্ছে জন্য বাসস্থান দিবে, হ্যাবিটেট দিবে, ইটস এ গুড থিং। সে বলছে এটা খারাপ হওয়ার কি আছে, নেটিভ হোক না হোক, এরা হচ্ছে ওয়াইল্ড লাইফের জন্য ভালো কি বলে বাসস্থান দিবে, তো এটা এটা ভালো জিনিস। দ্য প্রবলেম হি সাজেস্ট ইজ দ্যাট, ও আচ্ছা একটা প্রবলেম সাজেস্ট করছে, you are replacing a native species with a horticulture analog, whatever that is। এখানে লেখা আছে স্টার দিয়ে, দরকার নাই, এটা আমরা পরে রাখবো। you are effectively cloning, তুমি ক্লোন করতেছো এটারে। there's also the risk of introducing new disease, নতুন ডিজিজ চলে আসতে পারে। ও আচ্ছা, তো সেও ইয়ের কথাই বলছে যে নতুন ডিজিজ সমস্যাই বলছে, যে কি সমস্যা হবে ইন্ট্রোডিউস করলে। রাসেল বলছে শুধু এনভায়রনমেন্টের কথা, আর সে বলছে নতুন ডিজিজ চলে আসতে পারে। Rather than plant new elms, the Woodland Trust emphasized providing space
to those elves that have survived independently. যেগুলা ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভ করছে তাদেরকেই জায়গা দাও। আর এই নতুন এলস হচ্ছে ইয়ে করা চাইতে। Sometimes the best thing you can do is just give nature time to recover over time. You might get resistance. তুমি হয়তো এই যে প্রতিরোধ ক্ষমতাটা এদের মধ্যে নিয়ে আসতে পারো। সো হ্যাঁ, একমাত্র এইটা একটা প্যাসেজ, সরি প্যারাগ্রাফ, যেখানে দুইজন লোক কথা বলছে এবং এই রিইন্ট্রোডিউসিং নিয়েই কথা বলতেছে, তাদের মতামত দিচ্ছে এবং ডিফারেন্ট অপিনিয়ন দিচ্ছে, যেটা আর কোনো প্যারাগ্রাফে নাই। সো as I mentioned, guys, you have to be a bit smart যখন তুমি এই ধরনের কোয়েশ্চন সলভ করতেছো। কোথায় গেল? It will save you a lot of time. I can promise you that. এনিওয়ে, এই শেষেরটা ছাড়া আর বাকিগুলো আমার মনে হয় না তেমন একটা প্যারা দিবে কাউরে। আর নেম ম্যাচিংটা খুবই সহজে পাওয়া গেছে, এ এবং বি। যদিও রাসেল একটু বেশি কথা বলছে, বাট বেশি বললেও তার বলার মধ্যে আনসার গুলো ছিল, সেজন্য আমাদের খুব একটা সমস্যা হয়নি। আর গ্যাপ ফিলিং তো একদম স্ট্রেট ফরওয়ার্ড ছিল, একটা প্যারাগ্রাফ থেকে দিয়ে দিছে। নাইস। সো it's not that difficult. I hope you guys understood everything that I said. তারপরে যদি কোনো কিছু আমি মিস করে ফেলি, I'm only human being. Let me know in the comment section. আর অবশ্যই তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও বলতে পারো। I'm open to that. নেক্সট দিন নিয়ে আসবো প্যাসেজ 3 অবশ্যই। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। গুড লাক উইথ ইউর আইএলটিএস প্রিপারেশন।